ওকে, গত ক্লাসে আমরা থার্মোডাইনামিক্স অফ ফেজ ডায়াগ্রাম শুরু করেছি। আমরা আজকে দুটো ক্লাস নেব, দুটো ক্লাসে আমরা আরো ফার্দার প্রোগ্রেস করব। দ্য ফার্স্ট ওয়ান উইল বি অন ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম শেষের দিকে যে ইউনারি ফেজ ডায়াগ্রামটা কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় থার্মোডাইনামিক্যালি অথবা থিওরিটিক্যালি, যেটাই বলি না কেন। সাধারণত আমাদের যে ধরনের সফটওয়্যার অ্যাভেলেবল নাওডে, সফটওয়্যার দিয়ে সিমুলেশন করে আমরা বিভিন্ন এনি টু ম্যাটেরিয়ালের মধ্যে বা মেটালের মধ্যে, এলিমেন্টের মধ্যে আমরা ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করতে পারি থার্মোডাইনামিক্যালি, ঠিক আছে। তো ওই ধরনের সফটওয়্যারের মধ্যে যে প্রসেসটা ফলো করে আমরা এক্স্যাক্টলি সেই প্রসেসটাই ফলো করছি, ঠিক আছে, থিওরিটিক্যালি কিভাবে কনস্ট্রাক্ট করে। তো ওই জন্য আমরা বলেছিলাম যে কেমিক্যাল পটেনশিয়াল সারফেস আমাদের তৈরি করতে হবে, এবং দুইটা কেমিক্যাল পটেনশিয়াল সারফেস যখন একটা আরেক সাথে ক্রস করে তখন যে কানেক্টিং যে লাইনটা পাওয়া যায়, সেই লাইনটাকে যদি আমি প্রেসার ভার্সাস টেম্পারেচার কোঅর্ডিনেটের মধ্যে যদি এক্সট্রাপোলেট করি, তাহলে পরে আমরা টু ফেজ ইকুয়েশনের টু ফেজ সিস্টেমের ইকুইলিব্রিয়ামের লাইন পাবো, এবং তিনটা টু ফেজ সিস্টেমের লাইন ড্র করলে পরেই আমাদের ফেজ ডায়াগ্রামটা কনস্ট্রাক্ট হয়ে গেল। সো ওই ফেজ ডায়াগ্রামটা তাহলে ওই লাইনটা কনস্ট্রাক্ট কিভাবে করে আমাদের সেটাই আজকে আমরা দেখব। সো আমাদের lecture outcome would be, at the end of this lecture you should be able to derive Clapeyron equation firstly, an equation that describes the conditions for equilibrium between two phases, any two phases, whether solid whether liquid doesn't matter, any two phases মধ্যে যে ইকুইলিব্রিয়াম আছে সেটার জন্য যে ইকুয়েশন দরকার সেটাকে বলে Clapeyron equation। And then we'll derive Clausius-Clapeyron equation, যেটা এই Clapeyron equation থেকে আসবে, এবং এই ইকুয়েশনটা হলো that describes the condition for equilibrium between a gas phase and a condensed phase। তার মানে এনি টু ফেজের মধ্যে যদি ইকুয়েশন তৈরি করতে হয় তাহলে Clapeyron equation লাগে, এবং ওই Clapeyron equationটাকে মডিফাই করি যখন এনি টু ফেজের মধ্যে একটা ফেজ গ্যাস ফেজ থাকে। সুতরাং গ্যাস সলিড, গ্যাস লিকুইড, এই ধরনের ইকুয়েশন যদি ডিরাইভ করতে হয় তাহলে পরে আমরা Clausius-Clapeyron equation ইউজ করব, এবং সেটা কিভাবে ডিরাইভ করে সেটা ইউ বি এবল টু ডু দ্যাট। পরীক্ষার মধ্যে সাধারণত এই ধরনের ইকুয়েশন ডিরাইভ করার জন্য একটা কোয়েশ্চেন থাকে, এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কনডেন্সড ফেজ ইকুইলিব্রিয়াম এন্ড দ্য ট্রিপল পয়েন্ট। সো আলটিমেটলি আমাদের দরকার টু একটা ইউনারি ফেজ ডায়াগ্রাম আঁকতে গেলে ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট হলো যেখানে তিনটা ফেজ একসাথে কোএক্সিস্ট করে। সো ফাইনালি আমরা দেখব কি করে ট্রিপল পয়েন্ট তৈরি করে। Okay, so this is our picture যেটা আমরা শেষে বলেছিলাম যে যখন দুটো ফেজ একসাথে ক্রস করে, যে লাইনের মধ্যে ক্রস করে, যেমন এটা আলফার, এটা কেমিক্যাল পটেনশিয়াল সারফেস ছিল, আমরা বলেছিলাম ইউনারি সিস্টেমের জন্য কেমিক্যাল পটেনশিয়াল এবং ফ্রি এনার্জি দুটো সেম, মোলার ফ্রি এনার্জি ইজ ইকুয়াল টু কেমিক্যাল পটেনশিয়াল। সো আলফার কেমিক্যাল পটেনশিয়াল অথবা মোলার ফ্রি এনার্জির যে সারফেস সেটা দেখানো হয়েছে লাইট ব্লু কালারে, আর গ্রিন কালারে দেখানো হয়েছে হলো বিটার কেমিক্যাল পটেনশিয়াল অর জি কার্ভ সারফেস। সো এই দুইটা সারফেস একটা পার্টিকুলার লাইনে মিট করলো, যেহেতু এই প্রতিটা লাইনের মধ্যেই এক নম্বর কেমিক্যাল পটেনশিয়াল সমান, দুই নম্বর টেম্পারেচারও সমান প্রতিটা পয়েন্টের মধ্যে, এবং তিন নম্বর প্রেসারও সমান। সুতরাং আমরা বলতে পারি যে দুইটা লাইন আলফা এবং বিটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। সো এখন এই লাইনটাকেই যেহেতু এটা সারফেসের মধ্যে, এর মধ্যে স্পেসের মধ্যে আছে, থ্রি ডাইমেনশনাল স্পেসের মধ্যে আছে, সুতরাং এটাকে যখন আমি এই প্রেসার ভার্সাস টেম্পারেচার কোঅর্ডিনেটের মধ্যে ট্রেস করব, সো এই এ বি লাইন যেটা এখানে এ প্রাইম বি প্রাইম লাইন হিসেবে রিপ্রেজেন্ট করছি, এই লাইনটাই আলটিমেটলি হবে হলো আলফা বিটা ইকুইলিব্রিয়াম লাইন। সো Clapeyron ইকুয়েশন যেটা, সেটা হলো এই লাইনের ডিফারেন্সিয়াল ফর্ম। এই লাইনটার ইকুয়েশন হলো p is equal to y is equal to mx ফর এক্সাম্পল। সো এখানে b is equal to ফাংশন অফ টেম্পারেচার যে লাইনটা, এটাকে ডিফারেন্সিয়াল ফর্মে লিখলে পরে যে ইকুয়েশনটা হবে সেটাই হলো Clapeyron ইকুয়েশন। ওকে, সো এই Clapeyron ইকুয়েশন যেটা ডিফারেন্সিয়াল ফর্মে, সুতরাং এটাকে যদি আমি at a fixed temperature ভেরিয়েবল টেম্পারেচার ভেরিয়েবল প্রেসার অথবা ফিক্সড প্রেসারে ভেরিয়েবল টেম্পারেচার করে যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি কন্টিনিউয়াসলি, তাহলে পরে আমরা এই লাইনটা জেনারেট করব, ঠিক আছে। সো এটা কিভাবে করে সেটা আমরা দেখি। সো একটা ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করতে গেলে পরে ফাইনালি ইউনারি সিস্টেম ডায়াগ্রাম করতে গেলে পরে আমাকে জাস্ট এই Clapeyron ইকুয়েশন জানলেই চলে। তিনটা টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন থাকবে,
সো তিনটা টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইনের জন্য তিনটে ক্ল্যাপেরন ইকুয়েশন যদি থাকে তাহলে সেটাকে আমরা ইন্টিগ্রেট করলে পরেই আমরা ফেজ ডায়াগ্রাম তৈরি করতে পারবো। ওকে, সো জাস্ট স্টার্ট করি আলফা বিটা ইকুইলিব্রিয়াম। সো আলফা কুড বি সলিড, কুড বি লিকুইড, গ্যাস, বিটাও তাই হতে পারে। সো chemical potential আমরা বলেছিলাম d is equal to minus sdt plus vdp. So g is equal to alpha, so d mu alpha, so alpha phase এর জন্য chemical potential will be equal to minus s of alpha dt of alpha plus v of alpha dp of alpha, ঠিক আছে? So similarly আমরা বিটা ফেজের জন্য একই ধরনের ইকুয়েশন জেনারেট করতে পারি। chemical potential of beta phase would be equal to all these are in beta. So এখন যদি আমরা ইকুইলিব্রিয়াম বলি, তার মানে আলফা এবং এই বিটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, যেটা আমরা এখানে রিপ্রেজেন্ট করছি, সো এটার জন্য যদি হয় তাহলে আমরা মানে ইকুইলিব্রিয়ামের শর্ত কি বলেছিলাম? আমরা শর্ত বলেছিলাম যে কেমিক্যাল পটেনশিয়াল মাস্ট বি ইকুয়াল, প্রেসার অফ দ্য আলফা মানে পি আলফা ইজ ইকুয়াল টু পি বিটা, টি আলফা ইজ ইকুয়াল টু টি বিটা। সো এই তিনটে ইকুয়েশন ছিল আমাদের কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। সো এটাকে ডিফারেনশিয়াল ফর্মে যদি লিখি, মিউ আলফা ডি মিউ আলফা উইল বি ইকুয়াল টু ডি মিউ বিটা, dp alpha is equal to dp beta। যেহেতু p হলো ইন্টেন্সিভ ভেরিয়েবল, সুতরাং এটাকে জেনারেলাইজ করে dp লিখতে পারি আমি, এবং dt এর বেলায় dt লিখতে পারি। সো এখন এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই, সো এই আলফা দুইটা সমান হবে, তার মানে ডান পাশের ইকুয়েশন সমান। সো s আলফা dt টাকে আমরা সিম্পলি dt লিখেছি, dp টাকে dp লিখেছি, এবং এখানেও তাই করলাম। আলটিমেটলি এখন যদি dt এবং dp কমন নেই তাহলে আমরা পাবো হলো, সো dt যদি আমরা এই পাশে রাখি, সো কোথায় গেল dt, s বিটা মাইনাস s আলফা। সো এটা এখানে গেলে এবার কোনটা ধরবো, যেটা খুশি। এটা যদি ওই পাশে নেই dt করে, তাহলে s বিটা মাইনাস s আলফা হবে, আর ওইটা পাশে v বিটা মাইনাস v আলফা হবে। So basically আমরা যেটা পাচ্ছি, চেঞ্জ ইন dp by dt is equal to চেঞ্জ ইন ডেল্টা s আলফা টু বিটা। একটু এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো যে কোথা থেকে কোথায় যাচ্ছে এটা যেন সবসময় মনে থাকে, কারণ এটার জন্যই আমাদের আলটিমেটলি হিসাব কিতাব যা করব, ফাইনাল মাইনাস ইনিশিয়াল property change, any change in property is equal to final property minus initial property। সুতরাং এই যে ফেজের মধ্যে কিসের থেকে কি চেঞ্জ হচ্ছে, দিস ইজ দ্য ইনিশিয়াল ফেজ, দিস ইজ দ্য ফাইনাল ফেজ, ঠিক আছে? সো চেঞ্জ যেটা হবে ডেল্টা এস যদি ক্যালকুলেট করি, এস অফ বিটা মাইনাস এস অফ আলফা হয়, ঠিক আছে? সো এটা একটু খেয়াল করতে হবে, এবং সেটা এখানে ডেল্টা এস দিলে পরে চলতো, কিন্তু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিখেছি আলফা টু বিটা, আলফা থেকে বিটা দিকে যাচ্ছে। সো ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা এস। সো এটা আমরা একটা জেনারেল ইকুয়েশন পেলাম, ঠিক আছে? সাধারণত ডেল্টা এস ক্যালকুলেট করা হয় না, আমরা কখনোই ডেল্টা এস ক্যালকুলেট করি না, আমরা হিট ক্যালকুলেট করি, ঠিক আছে? তো হিট যদি ক্যালকুলেট করি তাহলে পরে আমরা ক্যালোরিমেট্রিক যে তোমরা বম ক্যালোমিটার আছে, তোমরা করো না, এটা ওই কোর্স তোমাদের নেই, এনিওয়ে তাহলে আমরা হিট ক্যালকুলেট করতে পারি। মনে করো একটা রিঅ্যাকশন ক্যারিড আউট করলাম, চারিপাশে পানি আছে, এবং ওই হিটের রিঅ্যাকশনের ফলে যে হিটটা জেনারেট করলো, সেই হিটের ফলে টেম্পারেচার, পানির যে টেম্পারেচার বেড়ে গেল, সেই টেম্পারেচার যদি আমরা রেকর্ড করতে পারি, তাহলে পরে ওখানে যে হিটটা সেই পানিটা অ্যাবজর্ব করলো সেটা হলো এমএসটি ক্যালোরি। সো সেইটা দিয়ে আমরা আলটিমেটলি টোটাল হিট at constant pressure আমরা ক্যালকুলেট করতে পারি। সো এনি চেঞ্জ ফর এনি ফেজ চেঞ্জ আমরা এইভাবে সাধারণত টেম্পারেচার কিউ হিট মেজার করতে পারি, এবং যেহেতু ফর আইসোথার্মাল প্রসেস কিউ ইজ ইকুয়াল টু এইচ, সো আমরা এই এইচটা ক্যালকুলেট করি, ঠিক আছে? সো ফর আলফা টু বিটা ইকুইলিব্রিয়াম যদি থাকে, ফর ইকুইলিব্রিয়াম ডেল্টা জি ইজ ইকুয়াল টু 0, সো ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এস মাইনাস টি ডেল্টা এস। সো এটা যদি 0 হয়ে যায় তাহলে ডেল্টা এস সমান সমান হবে ডেল্টা এস বাই টি, ঠিক আছে? তো এই ফর্মুলাটা আমরা ডেল্টা এস এর জায়গায় বসাবো। সো এটা যদি এখানে বসাই, আমরা মনে হয় কলমটা ইউজ করতে পারি। ওকে, সো আমরা এই ডেল্টা এস যেটা বের করেছি সেটা আমরা যদি এখানে বসিয়ে দেই, তাহলে আমাদের ফর্মুলা যেটা আসে ডিপি বাই ডিটি
ডেল্টা এইচ, টি নিচে আসলো ডেল্টা ভি। সো এই ইকুয়েশনটাই হলো ক্ল্যাপেরন ইকুয়েশন, ঠিক আছে? এটাকে ক্ল্যাপেরন ইকুয়েশন বলে। খেয়াল করো, ইউনিটের বেলায় খেয়াল করো, যদি আমরা এটা ইউজ করতে হয় অঙ্ক করার সময়, এটা হলো প্রেশারটা আমরা নর্মালি অ্যাটমসফিয়ারে ধরি, টেম্পারেচার সাধারণত ডিগ্রিতে ধরে, কেলভিন হতে পারে, সেন্টিগ্রেডে হতে পারে, যেটা হোক। তো ডান পাশে বাম পাশে ইউনিটটা হয় হলো অ্যাটমসফিয়ার বাই ডিগ্রি। কিন্তু এদিকে এইচ আছে ক্যালোরিতে যদি ধরো বা জুলসে ধরো, যেটা ধরো না কেন, টি হইলো ডিগ্রিতে আছে, ভি হইলো সিসি পার মোলে আছে, ঠিক আছে? সো ক্যালোরি পার মোল, ভি হলো সিসি পার মোল, টেম্পারেচার ডিগ্রি, সো আলটিমেটলি ডেল্টা এস বাই টি ডেল্টা ভি সমান সমান আসে ক্যালোরি পার সিসি ডিগ্রি। ঠিক আছে, মোল মোল কাটা যাবে, ক্যালোরি পার সিসি ডিগ্রি, আর এই পাশে আছে অ্যাটমসফিয়ার পার ডিগ্রি। সুতরাং দুইটা ইউনিট ইজ নট দ্য সেম। তো সেম করার জন্য আমাকে এই কনভার্সনটা ইউজ করতে হবে, মনে রাখতে হবে। সো এখানে যেহেতু ডিগ্রি আছে, এখানে ডিগ্রি আছে, ডিগ্রিটা বাদ দেই। সো অ্যাটমসফিয়ারের সাথে ক্যালোরি পার সিসি এই রিলেশনটা আনতে হবে। সো 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 41.293 ক্যালোরি পার সিসি। এটা তোমাকে ইনকর্পোরেট করতে হবে ওখানে অঙ্ক করার সময়। সো এনিওয়ে, আমরা যে ক্ল্যাপেরন ইকুয়েশন যেটা পেলাম, ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল্টা এস বাই টি ডেল্টা ভি, এটার অনেক অ্যাপ্লিকেশন আছে। ক্লাসেস ক্ল্যাপেরন ইকুয়েশন তো পরে এটা আমরা দেখবই। সাধারণত যেটা হয়, আমরা তোমাদের মনে হয় ইয়েতে করেছিলাম, ফিজিক্সে মনে করেছিলাম ইন্টারমিডিয়েটে, যে পাহাড়ের উপরে রান্না করলে পরে রান্না তাড়াতাড়ি হয় নাকি দেরিতে হয়, এই ধরনের কথাবার্তা কিছু আছে। তো এই জিনিসটাই আর কি, যে কোনো একটা ফেজ চেঞ্জ যে টেম্পারেচারে হচ্ছে, ট্রান্সফরমেশন টেম্পারেচার যেটা, সেই টেম্পারেচারের উপরে প্রেশারের ইফেক্ট কি সেটা যদি জানতে চাই, তাহলে আমরা এই যে ডিপি বাই ডিটি যেটা আছে, এইটার মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি। সো চেঞ্জ ইন টেম্পারেচার, ট্রান্সফরমেশন টেম্পারেচার উইথ প্রেশার, সেটা কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দিস ক্ল্যাপেরন ইকুয়েশন, ঠিক আছে? সো চেঞ্জ ইন ট্রান্সফরমেশন টেম্পারেচার হতে পারে মেল্টিং পয়েন্ট, হতে পারে বয়লিং পয়েন্ট। পানি আমরা রান্না করা মানে হলো বয়লিং পয়েন্ট। পানির বয়লিং পয়েন্ট, প্রেশার যখন আমরা যখন পাহাড়ের উপরে উঠি, পাহাড়ের উপরে উঠলে প্রেশার কি হয়, প্রেশার লো হয়ে যায়। সেই লো প্রেশারে বয়লিং পয়েন্টটা চেঞ্জ হয় কিনা সেটা আমরা এখানে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? ইফ ইউ নো ডেল্টা এস, ইফ ইউ নো ডেল্টা ভি, calculating precisely delta HT, মানে transformation temperature, transformation enthalpy change. So delta H for any kind of transformation, alpha to beta, যে ট্রান্সফরমেশন যেটা হচ্ছে, এটা হতে পারে মেল্টিং হতে পারে, তার মানে সলিড টু লিকুইড, সেটা হতে পারে লিকুইড টু ভেপার, সেটা হতে পারে। সো যে কোনো ট্রান্সফরমেশনের সময় ইভেন আলফা টু বিটা হতে পারে। এই ট্রান্সফরমেশনের সময় ডেল্টা এক্স এর যে চেঞ্জ যেটা হচ্ছে, সেই চেঞ্জটা ক্যালকুলেট আমরা একদম প্রিসাইসলি করতে পারি বাই ইউজিং দিস ইকুয়েশন, ঠিক আছে? আমাদেরকে অবশ্যই ডেরিভেটিভ জানতে হবে এবং ভলিউম চেঞ্জ অফ ট্রান্সফরমেশন জানতে হবে। obtain an equation for a given equilibrium pressure, যেটা আমাদের আজকের উদ্দেশ্য যেটা, সেটা হলো এই যে প্রেসার ভার্সাস টেম্পারেচারের যে ইকুইলিব্রিয়াম লাইন যেটা আছে, সেটা আমরা ইকুয়েশন দিয়ে তৈরি করতে পারি। সো নরমাল বয়লিং পয়েন্ট, নরমাল মেল্টিং পয়েন্ট, সেগুলো কত হয় সেগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, সো এটা গেল। তাহলে এখন আমাকে যেটা করতে হবে সেটা আমরা বলেছি যে ওই লাইনগুলো পেতে গেলে পরে আমরা যে এই ফেজ ডায়াগ্রাম যেটা বলেছিলাম, যে এই ধরনের ফেজ ডায়াগ্রাম যে জেনারেট করছে, এই প্রতিটা লাইন যদি পেতে চাই তাহলে আমাকে এই ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? এখন ইন্টিগ্রেট করতে গেলে পরে তার মানে এখানে আছে ডিপি, এখানে ডিটি আছে, টেম্পারেচার আছে, ফাইন, কিন্তু এখানে দুইটা টার্ম আছে, একটা হলো এনথালপি, একটা হলো ভলিউম, এবং আমরা জানি এনথালপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার, তাই তো? এবং ভলিউম অলসো ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার। সুতরাং ইন্ডিকেট করতে গেলে এই দুইটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা যাবে না, ঠিক আছে? সুতরাং এই দুটাকে এর মধ্যে ইনকর্পোরেট করতে হবে। সো চেঞ্জ ইন ডিপেন্ডেন্সি অন এনথালপি and volume on temperature pressure must be considered first, ঠিক আছে? সো আমরা যদি এটা কনসিডার করি তাহলে, সো ফর দিস ইকুয়েশন আমরা ফর্মুলা জানি কি, dH is equal to Cp dt plus V into 1 minus T alpha dt. So dH মানে এখানে হচ্ছে হলো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, একটু আগে যেটা আমরা যে বলেছিলাম। সো dH of beta phase minus dH of alpha phase, এটাই ইন্ডিকেট করতেছে d delta H। এবং যেহেতু dH is equal to এটা হচ্ছে, সো ডেল্টা H আমরা ইজিলি বের করতে পারি, ঠিক আছে? সো আমরা ডেল্টা H জেনারেল ইকুয়েশন যদি করতাম তাহলে আমরা লিখতাম হলো d delta H, এটা আসতো ইজ ইকুয়াল টু ডেল্টা Cp dt, ঠিক আছে?
প্লাস এইখানে ডেল্টা একটা টার্ম আসতো ব্র্যাকেটের ভিতরে, ওখানে যা আছে ডিপি, ঠিক আছে। তো এখন এখানে আমরা একটা অ্যাজাম্পশন এখানে ইউজ করছি, সেটা হলো যে আমরা একটা অঙ্কও করেছিলাম মনে আছে চ্যাপ্টার 4 এর মধ্যে, এনথালপির উপরে প্রেসারের ইফেক্ট এবং টেম্পারেচার ইফেক্ট। আমরা দেখেছিলাম যে প্রেসার 1 অ্যাটমসফিয়ার থেকে 1000 অ্যাটমসফিয়ার পর্যন্ত বাড়িয়েছি, কিন্তু এনথালপি চেঞ্জ খুব একটা কিছু হয়নি, 0.7 এর মতো চেঞ্জ হয়েছিল। কিন্তু টেম্পারেচার ইফেক্টটা 300 থেকে 1000 করেছিলাম, মানে 1/3 বাড়ি কি বলে 300 থেকে এখন রাফলি 3 গুণ বাড়িয়েছিলাম, কিন্তু এনথালপি চেঞ্জ হয়েছিল অলমোস্ট ডাবল। সুতরাং এনথালপির উপরে টেম্পারেচার ইফেক্ট অনেক বেশি, প্রেসার ইফেক্ট আমরা উই ক্যান ইগনোর, আমরা এখানে সেটা করেছি। সো ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস ডিপেন্ডেন্সি অফ এইচ অন পি ক্যান বি ইগনোর। এটা যদি ইগনোর করি তাহলে পরে এই যে ডান দিকের যে টার্ম যেটা আছে এটাকে আমরা জিরো ধরতে পারি। সেটাকে বাদ দিলাম, তাহলে আলটিমেটলি ডেল্টা এইচ ইজ ইকাল টু ডি ডেল্টা এইচ ইজ ইকাল টু ডেল্টা সিপি ডিটি আসতেছে। সো এই ডেল্টা সিপি কাকে বলে? জাস্ট ডেল্টা এইচ যেভাবে করেছি, সিপি অফ বিটা ফেজ মাইনাস সিপি অফ আলফা ফেজ, সিপি অফ বিটা ফেজ সিপি অফ আলফা ফেজ। এবং সাধারণত এগুলোর জন্য একটা ইকুয়েশন অ্যাভেলেবল আছে, আমরা মনে আছে কিনা, সিপি কে আমরা সাধারণত এ প্লাস বিটি প্লাস সিটি টু দি পাওয়ার -2 এই ধরনের ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। সুতরাং সিপি অফ আলফা তাহলে হবে কি এ অফ আলফা, বি অফ আলফা, সি অফ আলফা। সিপি অফ বিটা করলে পরে এ অফ বিটা হবে, বি অফ বিটা হবে। তার মানে এই ডেল্টা এ যেটা আসতেছে সেটা সমান সমান একটাই শুধু উল্লেখ করি, ডেল্টা এ হবে হলো এ অফ বিটা ফেজ মাইনাস এ অফ আলফা ফেজ। সিমিলারলি ডেল্টা বিটা ডেল্টা সি, ডেল্টা বি ডেল্টা সি সেভাবে ক্যালকুলেট হবে। এনিওয়ে আমরা ডেল্টা সিপির জন্য আমরা ইকুয়েশন একটা পাবো, যেটা আমরা সরাসরি এখানে বসিয়ে আমরা এইচ এর একটা ইকুয়েশন তৈরি করতে পারি। সিমিলারলি সো এই যে ইকুয়েশন যেটা আছে সেটাকে খুব কমনলি একটা ইকুয়েশন, এটাকে কারশফ ইকুয়েশন বলে। সো এনথালপি চেঞ্জ এট ডিফারেন্ট টেম্পারেচার ক্যালকুলেট যদি করতে চাই তাহলে এই ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারি। ওকে, আরেকটা যেটা আছে সেটা হলো ডেল্টা ভি। So dependence of delta v similar way আমরা ক্যালকুলেট করতে পারি। So delta v d delta v is equal to dv of beta phase minus dv of alpha phase। এবং এইখানে আমরা আরেকটা অ্যাজাম্পশন করব, সেটা হলো যদি এখানে আলফা ফেজ এবং বিটা ফেজের মধ্যে বিটা ফেজটা যদি গ্যাস ফেজ হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে, ঠিক আছে। আমরা মোলার ভলিউম যদি চিন্তা করি, গ্যাস ফেজের মোলার ভলিউম মনে আছে যে এট এসটিপি গ্যাস হলো 20.4 লিটার, এই ধরনের কথা বলা ছিল, ঠিক আছে। তো এখানে যদি সিজিএস করি তাহলে 1 মোল গ্যাসের ভলিউম হলো 22,400 সিসি। আর সলিড লিকুইডে সাধারণত এই এসটিপিতে ভলিউম সাধারণ থাকে অ্যারাউন্ড 10 সিসির কাছাকাছি। So all condensed phase volume compared to gas phase is absolutely negligible. সুতরাং এখানে যে ভলিউম চেঞ্জ যেটা ডেল্টা ভি ক্যালকুলেট করার জন্য যেটা পাবো সেটার বেলায় এটাকে আমরা একদম অ্যাবসলিউটলি ইগনোর করতে পারি। সো আমরা ধরে নিতে পারি ভিজি টাই পুরাটা, সো ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ভিজি, এটা আমরা অ্যাসিউম করতে পারি। এবং সাথে সাথে আরেকটা জিনিস, এই জি যেটা ফর্ম করছে সেই জিটাকে যদি আইডিয়াল গ্যাস হিসেবে ট্রিট করি তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি তে ফর্মুলা আছে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে। এবং যেহেতু এখানে মোলার বলা হচ্ছে সবসময়, সো এন ইজ ইকুয়াল টু 1 মোল, এটা গেল। তো পিভি ইজ ইকুয়াল টু আরটি, সেখান থেকে ভলিউম ইজ ইকুয়াল টু আরটি বাই পি, সেটা আমরা কনসিডার করতে পারি। সো এখানে আমরা আরটি বাই পি সেটা ইউজ করেছি। সো ডেল্টা ভি সমান সমান আসতেছে আরটি বাই পি, ঠিক আছে। এখন যদি বোথ ফেজ কনডেন্স ফেজ হয় তার মানে তখন আমরা আবার এটা ইউজ করতে পারবো না, ঠিক আছে। কারণ এখানে দুইটাই মনে করো সলিড আছে লিকুইড আছে, সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, সেই সমস্ত ক্ষেত্রে দুইটা ফেজই কম্পারেবল, ভলিউম অফ সলিড ভলিউম অফ লিকুইড কম্পারেবল, সুতরাং দুইটাই কনসিডার করতে হবে। এবং সেই সমস্ত ক্ষেত্রে যেহেতু এই ভ্যালুটা ইউজুয়ালি অনেক স্মল হয়, সুতরাং আমরা এটা টেম্পারেচার প্রেসার ডিপেন্ডেন্সি ইগনোর করতে পারি। সো ডেল্টা ভি ক্যান বি ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট। তারপরেও যদি আমরা চাই যদি ভিকে প্রেসাস ক্যালকুলেশনের জন্য আমাদের কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো না, তখন আমাদের এই যে ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলা দিয়ে আমরা ভলিউমের জন্য ইকুয়েশন এই ধরনের একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারি। ডিরাইভ করে তারপরে ওই আগের ইকুয়েশনে বসাতে হবে। আমরা একটা অঙ্ক যখন করবো পরে তখন এটা আমরা দেখাবো।
ওকে, দেন আমাদের পয়েন্ট যেটা আসতেছে সেটা হলো ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। তার মানে আমরা বলেছিলাম যে ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন হলো সেই ইকুয়েশন যে ইকুয়েশনের মধ্যে একটা গ্যাস ফেজ থাকবে, ঠিক আছে? সো আমাদের এটা হলো ইকুয়েশন। সো এনি ফেজ, ইট কুড বি সলিড, ইট কুড বি লিকুইড, এবং সেখান থেকে গ্যাস ফেজে ট্রান্সফর্ম হচ্ছে। সো ফাইনাল ফেজ হলো আমাদের গ্যাস ফেজ। তাহলে এখানে এই ট্রান্সফরমেশনের সময় যদি আমরা কনসিডার করি ডেল্টা এস অ্যাজ কনস্ট্যান্ট, if we treat delta S as constant when this equation prevail, so alpha phase এবং gas phase তাদের CP যদি সমান হয় তাহলে delta S কে approximately equal যদি হয় তাহলে আমরা delta S কে can be treated as independent of temperature, এবং সেই সমস্ত ক্ষেত্রে delta S কে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। তো ইন্টিগ্রেশনের বাইরে যদি নিয়ে আসি এবং ভলিউম জি যেটা বলেছিলাম সেটাকে আমরা একটু আগে আমরা ভলিউম ইজ ইকুয়াল টু RT বাই পি ধরলাম। তো RT বাই পি যদি এখানে বসাই, সো ডেল্টা এস জি আসলো, এখানে RT বাই পি উপরে চলে গেল, RT মানে টি স্কয়ার, সো ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু পি ডেল্টা এস জি বাই RT স্কয়ার। সো প্রেসার এবং টেম্পারেচার গুলো এক পাশে নিয়ে আমরা এটাকে জাস্ট মডিফাই করতে পারি। সো ডিপি এখানে নিচে পি আনলাম, ডিটি কে ওই পাশে দিয়ে দিলাম, সেখানে ডেল্টা এস জি বাই RT স্কয়ার। সো এই যে দুইটা ফর্ম যেটা আছে এই দুইটা ফর্ম কে সাধারণত বলে ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন, ঠিক আছে? dp by p is equal to delta Hg by RT square into dt, অথবা এটাকে ডিফারেনশিয়াল ফর্মে d ln p হিসেবে লেখা হয়। সো d ln p is equal to delta Hg by RT square dt. সো দুইটাই একই ইকুয়েশন যেভাবে তুমি লেখো। সো তাহলে আমরা ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন, সরি ক্ল্যাপেরন ইকুয়েশন যেটা ছিল সেখান থেকে আমরা ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন জেনারেট করলাম, কিন্তু এই জেনারেশনের সময় আমরা অনেকগুলো অ্যাজাম্পশন ইউজ করেছি, কিন্তু তিনটে অ্যাজাম্পশন ইউজ করেছি। নাম্বার ওয়ান অ্যাজাম্পশন হলো ডেল্টা এইচ কনস্ট্যান্ট ধরেছি, ঠিক আছে? সো এটা ডেল্টা এইচ জি কনস্ট্যান্ট ধরেছি। নাম্বার টু হলো ভলিউম অফ গ্যাস ফেজ, ভলিউম আলফা ফেজের চেয়ে অনেক বড় দেখিয়েছি, এবং যার কারণে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ভিজি বলতে পেরেছি। এবং তিন নম্বর শর্ত ছিল যে গ্যাস ফেজ যেটা ছিল সেটাকে আমরা আইডিয়াল গ্যাস হিসেবে ট্রিট করেছি, যাতে করে আমরা এই আইডিয়াল গ্যাস ল অ্যাপ্লাই করতে পারি। তো এই তিনটে অ্যাজাম্পশনের জন্য অ্যাজাম্পশন করে আমরা ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন তৈরি করে। তো মাঝে মাঝে পরীক্ষা আসে derive ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন and list all assumption you made while deriving this equation. So তাহলে তোমাকে প্রথমে ক্ল্যাপেরন ইকুয়েশন ডিরাইভ করতে হবে এবং তারপরে ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন আনতে হবে, এবং এখানে যে তিনটা অ্যাজাম্পশনের কথা বলা হলো সেগুলো ক্লিয়ারলি মেনশন করতে হবে। ওকে, সো এই ক্ল্যাপেরন ইকুয়েশন যেটা আমরা পেলাম আলটিমেটলি d ln p is equal to delta Hg by RT square dt, ঠিক আছে? সো এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি বিটুইন দ্য টু লিমিটস, যদি আমরা দুটা লিমিট জানি p1 t1 p2 t2, সো এই লিমিটের মধ্যে যদি ইন্ডিকেট করি তাহলে আমরা পাবো এখানে ln p2 by p1, এখানে ডেল্টা Hg by r হবে 1 by t, হতো ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন সহ, মাইনাসটা আগে দিয়েছি, তাহলে 1 by t2 minus 1 by t1. So that is our integrated form of ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন, ঠিক আছে? আমরা ইন্টিগ্রেশন অন্যভাবেও করতে পারি, যদি ইনডেফিনিটলি করি, তার মানে আমাদের লিমিট জানা নাই, ইনডেফিনিটলি যদি ইন্ডিকেট করি তাহলে এটা হবে ln p is equal to minus delta Hg by RT plus c, c is a constant, ঠিক আছে? এখন সিটাকে যদি ln a হিসাবে বসাই এখানে, সেখানে ln a হলো, ln এটাকে ওই পাশে নিয়ে গেলে পরে p by a হবে, p by a হবে, তারপরে অ্যান্টি লন করলে পরে p হবে এখানে, এটাকে ডান পাশে চলে গেল। সো p is equal to a exponential of minus delta Hg by RT. সো এটা another form, ঠিক আছে? another integrated form. সো তিনটা ইন্টিগ্রেটেড ফর্ম আমরা দেখালাম। একটা, এটা হলো যদি দুইটা লিমিট আমাদের জানা থাকে, এটা হলো ইনডেফিনিটলি ইন্ডিকেট করতেছি, এবং এটাকে সামহাউ মডিফাইড করে আমরা একটা এক্সপোনেনশিয়াল ফর্মে এটা লিখছি, ঠিক আছে? এটা লন ফর্মে আছে, এটা এক্সপোনেনশিয়াল ফর্মে আছে, এবং এটা এই ইকুয়েশনটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে পরে ইট উইল বি স্ট্রেট লাইন, বিকজ ln p যদি y ধরি এবং 1 by r t যদি x ধরি তাহলে পরে c হবে হলো ln a কনস্ট্যান্ট c, আর স্লোপ যেটা হবে সেটা হলো ডেল্টা Hg
বাই আর উইথ এ মাইনাস সাইন। ঠিক আছে, সো আমরা যে কোনো ইকুইলিব্রিয়ার জন্য আমরা ডেল্টা এস ক্যালকুলেট করতে পারি যদি আমরা এটার ইকুয়েশনটা জানি। তো জাস্ট একটা অঙ্ক করে জিনিসটা বোঝাই। সেখানে বলা আছে ভেপার প্রেসার অফ লিকুইড টাইটানিয়াম at 2500 K is 1.503 মিলিমিটার এইচজি। প্রেসার মিলিমিটার এইচজিতে দেওয়া হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ইউনিটে দেওয়া থাকবে, কোনো সময় মিলিমিটার এইচজিতে দেবে, বেশিরভাগ সময় অ্যাটমসফিয়ারে থাকে, আবার কখনো বারে দেওয়া হয়। ঠিক আছে, কেএমপিতেও হতে পারে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সবকিছু সেম। সো হিট অফ ভেপোরাইজেশন এট দ্য নর্মাল বয়লিং পয়েন্ট, এই জিনিসটা মনে রাখো, নর্মাল বয়লিং পয়েন্ট, নর্মাল মেল্টিং পয়েন্ট, এগুলোকে কি মানে কি, এই নর্মাল শব্দটা কেন দিচ্ছে? নর্মাল মানে হলো এট 1 atmosphere pressure। ঠিক আছে, নর্মাল মানে হলো 1 atmosphere প্রেসারে ভ্যালুটা দেওয়া আছে। সো 1 atmosphere প্রেসারে বয়লিং পয়েন্ট, এট দ্য বয়লিং পয়েন্ট দেওয়া আছে 104 কিলো ক্যালোরি of heat of evaporation. Calculate the normal boiling point. Boiling point কত? সো ক্যালকুলেট করো। তাহলে আমাদের গ্রাফ যেটা ছিল, মনে গ্রাফ অঙ্ক দেওয়া আছে। সো আমাদের লাইন যেটা, সেটা হলো সলিড লিকুইড লাইন, এটা হলো লিকুইড সলিড লিকুইড লাইন, এটা হলো গ্যাস লাইন। সো ঠিক আছে, সো দিস ইজ সলিড ফেজ, এটা হলো লিকুইড ফেজ, এটা হলো গ্যাস ফেজ। ঠিক আছে, সো অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবা। vapor pressure of liquid titanium, vapor pressure of liquid titanium at 2500 K। ঠিক আছে, মনে করো this is 2500 K যদি হয়, তাহলে এই যে ভেপার প্রেসার যেটা আছে, এই পিটা দেওয়া আছে। ঠিক আছে, এটা হলো 2500 আর এটা টাইপ দেওয়া আছে হলো 1.503। ওকে, 1.50। ওকে, এরপরে বলেছে হিট অফ ভেপোরাইজেশন এট দ্য নর্মাল বয়লিং পয়েন্ট। এট দ্য নর্মাল বয়লিং পয়েন্ট কোনটা? প্রবাবলি এখানে বয়লিং পয়েন্ট যেহেতু, সো লিকুইড থেকে গ্যাস, সো 1 atmosphere, এটা হলো 1.503। সো মনে করো ইফ দিস ইজ দ্য 1 atmosphere প্রেসার লাইন, এটা যদি 1 atmosphere প্রেসার লাইন হয়, সো দিস ইজ 1 atmosphere। এই 1 atmosphere এর মধ্যে এই যে বয়লিং পয়েন্ট যেটা আছে, এই টিভিটা কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, এবং এই পয়েন্টে ডেল্টা এস, যেহেতু গ্রাফগুলো আমরা যদিও স্ট্রেট লাইন আঁকছি, সবসময় স্ট্রেট লাইন হয় না, গ্রাফগুলো সাধারণত একটু কার্ভ হয়ে থাকে। ঠিক আছে, ইকুয়েশনের মধ্যে যেহেতু লগ টার্মটা আছে, সো প্রতিটা লাইনই একটু কার্ভ লাইন। যেজন্য কার্ভ লাইন হওয়ার কারণে আমাদের এই এইচ এর ভ্যালুটা কি বলেছিলাম? স্লোপ। স্লোপটা হলো ডেল্টা এইচ বাই আর, এটা ছিল উইথ মাইনাস সাইন, এটা ছিল আমাদের স্লোপ। সো যেহেতু এটা কার্ভ লাইন, সুতরাং এই প্রতিটা পয়েন্টেই স্লোপ চেঞ্জ হচ্ছে, সো ডেল্টা এস এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। যার কারণে তুমি যে পয়েন্টের জিনিস জানতে চাই, সেই পয়েন্টের এইচ ভ্যালু তোমাকে নিতে হবে, এটা সবসময় মনে রাখবা। তার মানে বয়লিং পয়েন্ট যেহেতু বের করতে বলেছে, সো এই পয়েন্টটা হলো ফাইনাল পয়েন্ট। সো এই ফাইনাল পয়েন্ট মানে 2 পয়েন্ট যদি ধরি, তো এই 2 পয়েন্টের ডেল্টা এইচ তোমাকে জানা থাকতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের এটা অলরেডি দেওয়া আছে, এট দ্য নর্মাল বয়লিং পয়েন্ট দেওয়া আছে। তো আমাদের তিনটে ইকুয়েশন আছে, ক্লেপের ইকুয়েশন, যেহেতু এখানে বলা আছে লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়া, তাই তো, লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়ার মধ্যে যেহেতু গ্যাস ফেজ আছে, সো আমরা ক্লেপের ইকুয়েশন ইউজ করতে পারি। এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। এখন এইটা ইউজ করতে গেলে আমাদের দুইটা পয়েন্ট লাগবে, এখানে দুইটা পয়েন্ট আছে কিনা। এক নম্বর হলো যে পয়েন্টটা দেওয়া আছে অলরেডি গিভেন, সো দিস ইজ পয়েন্ট 1, দিস ইজ পয়েন্ট 2, সো আমরা উই ক্যান ইউজ দিস পয়েন্ট। ঠিক আছে, সো আমরা এটা যদি ইউজ করি, ভ্যালুগুলো কি কি দেওয়া আছে, T1 1 পয়েন্টের মধ্যে টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, সো T1 P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, যেহেতু নর্মাল বয়লিং পয়েন্ট জানতে চেয়েছে, সো P2 দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। T2টা বের করতে বলছে, যেটা নর্মাল বয়লিং পয়েন্ট হবে, এবং ওই পয়েন্টে ডেল্টা এইচ দেওয়া আছে। সো আমাদের গ্রাফের মধ্যে যে এই ইকুয়েশনের মধ্যে P2টা বের করতে দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, P1 দেওয়া আছে, ডেল্টা এইচ দেওয়া আছে, T1 দেওয়া আছে, শুধু আমাকে এটা বের করতে হবে। সো এখানে 5টা আছে, প্যারামিটারস আছে, আর কে যদি বাদ দেই, 5টা প্যারামিটারের মধ্যে আমাকে 4টা প্যারামিটার জানতে হবে, বাকিটা ক্যালকুলেট করবো। সেখানে 4টা প্যারামিটার অলরেডি গিভেন, সো ভ্যালুগুলো যদি বসিয়ে দেই,
যেহেতু 1 অ্যাটমসফিয়ার বলেছে, নর্মাল বয়লিং পয়েন্ট মানে 1 অ্যাটমসফিয়ার, যেহেতু আগেরটা মিলিমিটার এইচজি তে দেওয়া আছে, সো এটাকে আমরা 760 মিলিমিটার এইচজি ধরবো। 1 অ্যাটমসফিয়ার মানে হলো 760 মিলিমিটার এইচজি। সো আমরা 760 মিলিমিটার এইচজি দিলাম, 1.503 গেল P1। ডেল্টা এইচজি ভ্যালু দেওয়া আছে হলো 104 কিলো ক্যালোরি, সো এটা ক্যালোরিতে নিলাম। আর এর ভ্যালু অবশ্যই ক্যালোরিতে নিতে হবে তাহলে, সো 1.987 ক্যালোরি পার মোল কে গেল 1/T2। টা এখানে টিবি যেটা ক্যালকুলেট করতে হবে, মাইনাস 1/T1 যেটা 2500 কে। তো এখান থেকে একটাই আননোন আছে টিবি, সেটা উই ক্যান ইজিলি ক্যালকুলেট করতে পারি 355 এ। একটা জিনিস খেয়াল করো এখানে, যদি আমরা মনে করো এই যে ফর্মুলা যেটা আছে, এই ফর্মুলার মধ্যে যদি এটা বসাতাম তাহলে কি অবস্থা হতো, লন P2 টাকে যদি 1.503 ধরতাম, তার মানে এই পয়েন্টটা আগে যে পয়েন্টটা দেওয়া আছে সেটাকে 2 ধরে যে পয়েন্টে বের করতে হবে সেটা যদি 1 ধরতাম তাহলে কি হতো, তার মানে এটা নিচে লিখতাম 760, ঠিক আছে। এখানে লিখতাম আমরা কি মাইনাস সাইন সহ, উপরে 104,000, নিচে আসতে হচ্ছে 1.987, ঠিক আছে। আর এখানে হতো 1/2500 মাইনাস 1/TB, ঠিক আছে। এখন এটাই সেম রেজাল্ট আসছে কিনা আই এম নট শিওর, আমি এটা অঙ্কটা কখনো করি নাই, কিন্তু দিস উইল বি রং, কারণ এখানে 2 ধরেছি হলো 1.503, ঠিক আছে, 1.503 বা 2500, এটাকে 2 হিসাবে কাউন্ট করেছি, কিন্তু এইচ দেওয়া আছে হলো 1 এর, যেটা কখনো অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে। তো এইচটা অবশ্যই ফাইনালের তোমাকে দিতে হবে, যেটার মেজার করতে চাও তার দিতে হবে, ঠিক আছে। যার কারণেই এইটা না হয়ে তোমাকে এইটা ইউজ করতে হবে, অর্থাৎ P2 মানে হলো যেটা বের করতে বলেছে সেটা হবে 2। ওকে, দেন কনডেন্স ফেজ ইকুইলিব্রিয়াম যদি এখন দেখি, তার মানে আমরা এর আগে যেটা করলাম সেটা হলো যেটা হতে পারে লিকুইড গ্যাস ফেজ হতে পারে অথবা সলিড গ্যাস ফেজ হতে পারে। এই দুইটা ফেজের জন্য আমরা ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন ইউজ করব, যেটা একটু আগে আমরা দেখলাম। এখন যদি এমন অবস্থা হয় যে সলিড টু লিকুইড, এটার বেলা কি হবে, অথবা আলফা টু বিটা, মানে মনে করো আয়রনের বেলা যদি কনসিডার করি, অথবা গ্রাফাইটের বেলা যদি কনসিডার করি, তার মানে গ্রাফাইট টু ডায়মন্ড, এই ধরনের ইকুয়েশন যদি হয় বিটুইন টু সলিডস অর বিটুইন সলিড এন্ড লিকুইড, এই ধরনের ইকুয়েশন যদি করি তাহলে আমাকে নিতে হবে এই কনডেন্স ফেজ ইকুইলিব্রিয়ামের কথাবার্তা, ঠিক আছে। Clausius-Clapeyron equation can no longer be used, ঠিক আছে। It applied only when there is a gas phase, যেহেতু এখানে কোনো গ্যাস ফেজ নাই সুতরাং এটা ইউজ করা যাবে না। ওকে, সো এটা যদি ইউজ করতে না পারি তাহলে আমরা অরিজিনাল ক্ল্যাপেরন ইকুয়েশন যেটা আছে সেটা ইউজ করতে হবে। সো অরিজিনাল ক্ল্যাপেরন ইকুয়েশন হলো দিস ওয়ান, ঠিক আছে, ডেল্টা এস বাই ডেল্টা ভি। সো উই হ্যাভ টু ইউজ দিস ইকুয়েশন। এখন আমরা আগেই বলেছিলাম যে এস এবং ভি দুইটাই টেম্পারেচার প্রেসার ডিপেন্ডেন্ট, সুতরাং যদি প্রিসাইজ ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের এই ভিটার ডিপেন্ডেন্স অন টেম্পারেচার প্রেসার অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন উই হ্যাভ টু ইউজ ইট, অ্যান্ড এনট্রপি চেঞ্জ যেটা আছে সেটাও টেম্পারেচার ডিপেন্ডেন্সি, সেটা কনসিডার করতে হবে, ঠিক আছে। যদি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করতে চাই তাহলে পরে এনথালপি এবং ভলিউম ডিপেন্ডেন্সি আমরা ইগনোর করতে পারি। আমরা আগে বলেছি ইন সাচ কেস কনসিডারিং এস এবং ভি এস কনস্ট্যান্ট আমরা তখন ইন্টিগ্রেট করতে পারি, ঠিক আছে। সো আমাদের যে ইকুয়েশন আছে ডিপি বাই ডিটি ডেল্টা এস বাই ডেল্টা ভি, ইকুয়েশনটা এটাকে কনস্ট্যান্ট ধরতে পারি, এটা কনস্ট্যান্ট ধরে আমরা ইকুয়েশন করতে ইন্টিগ্রেট করতে পারি। সো ইফ দিস ইজ কনস্ট্যান্ট তাহলে ডিটাকে যদি পাশে নিয়ে যাই তাহলে হবে P2 মাইনাস P1, ওখানে হবে T2 মাইনাস T1, ঠিক আছে, সিম্পল, ভেরি সিম্পল। কিন্তু আমরা আবার আগেই বলেছি যে যদি ডেল্টা এস এর ভ্যালু আমরা না জানি তাহলে আমরা ডেল্টা এস সমান সমান ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা এস বাই টি সেটা ইউজ করি, তাই না। তো কিছু কিছু বই দেখা যায় যে এই জায়গাটার মধ্যে ফাইনালি এটা বসায়, সো ডেল্টা এস বাই টি বসিয়ে নিয়ে রেজাল্ট দেয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা বসাতে গেলে পরে ইন্ডিকেশনে আগে বসাতে হবে, কারণ যেহেতু এখানে টি ভ্যালুটা আছে। সো আমরা যদি ইন্ডিকেশনে আগে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, ডেল্টা এস কে ডেল্টা এস বাই টি বসালাম, ভি আসলো, সো এই টিটাকে আমরা ডিটির সাথে ওখানে নেব,
ডেল্টা এস এখন কনস্ট্যান্ট, ডেল্টা ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, এখানে শুধু ডিপি আছে, এখানে ডিটি বাই টি আছে। সো পি টু মাইনাস পি ওয়ান ইজ ইকাল টু ডেল্টা এস বাই ভি ইন্টু লন টি টু বাই টি ওয়ান, ঠিক আছে। আর অন্যান্য বইয়ে যেটা লেখে সেটা হলো পি টু মাইনাস পি ওয়ান ইজ ইকাল টু ডেল্টা এইচ বাই ডেল্টা ভি টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান, এটা লেখে। কারণ এটাকে ইন্ডিকেশনের পরে যেটা পেয়েছি সেখানে এস এর জায়গায় ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা এস বাই টি বসায়। আমার কাছে মনে হয়েছে এটার চেয়ে বরং এটা মোর লজিক্যাল। কারণ এনি ডিপেন্ডেন্সি অন টেম্পারেচার অর প্রেসার সেটা ইন্ডিকেশনে আগে করে তারপর ইন্ডিকেশন করতে হবে, যেখানে আমরা এখানে যেভাবে করেছি আগে এটা বসিয়ে তারপর ইন্ডিকেশন করেছি। ওকে, সো আমাদের দুইটা ইকুয়েশন মানে টু ফেজ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন গুলো কিভাবে জেনারেট করে সেটা আমরা পেলাম। এখন গ্রাফের থেকে একটা জিনিস একটু লক্ষণীয়, সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফটা দেখতে এরকম, শুধুমাত্র পানির ক্ষেত্রে গ্রাফটা দেখতে এরকম, ঠিক আছে। চেঞ্জটা কি, এই লাইন সবই ঠিক আছে, শুধুমাত্র সলিড লিকুইড লাইন যেটা আছে সেটার এখানে স্লোপ যেটা আছে স্লোপটা হলো পজিটিভ, ঠিক আছে। আর এইখানে স্লোপটা হলো নেগেটিভ। তো এই স্লোপটা নেগেটিভ কেন হলো? স্লোপটা মানে হলো এই ডেল্টা এস বাই ডেল্টা ভি, ঠিক আছে। ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা ভি। সো দ্যাট ইজ আওয়ার স্লোপ। ডিপি ইজ ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা ভি ইন্টু ডিটি। সো ডিপি ডিটি, সো ওয়াই এক্স, দিস ইজ আওয়ার স্লোপ। এবং এই স্লোপের মধ্যে এনট্রপি চেঞ্জ সবসময় পজিটিভ। এটা যদি পজিটিভ হয় তাহলে স্লোপ নেগেটিভ পজিটিভ হতে পারে কেবলমাত্র ডেল্টা ভি এর জন্য। সো ডেল্টা ভি যদি পজিটিভ হয় স্লোপ উঠবে পজিটিভ, ডেল্টা ভি নেগেটিভ হলে পরে স্লোপ উঠবে নেগেটিভ। সো এখন এটা হলো সলিড লিকুইড গ্যাসের জন্য, সলিড লিকুইড ইকুয়েশনের জন্য, সলিড টু লিকুইড। আমরা জানি মেল্টিং করলে পরে সাধারণত ভলিউম এক্সপ্যান্ড করে। ভলিউম অফ সলিড ভিএস ইউজুয়ালি লেস দ্যান ভি অফ লিকুইড বেশিরভাগ ক্ষেত্রেই। সুতরাং ডেল্টা ভি is equal to V of liquid minus V of solid is equal to positive, ঠিক আছে। সুতরাং এটা পজিটিভ, এন্ট্রপি চেঞ্জ পজিটিভ, সুতরাং স্লোপটাও পজিটিভ। সো এই ধরনের গ্রাফ হলো বেশিরভাগ ক্ষেত্রে হয়। কিন্তু পানি বেলা আমরা কি দেখেছি? পানি বেলা হলো ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ভি অফ লিকুইড মাইনাস ভি অফ সলিড, এবং এই ভি অফ সলিডটা ভি অফ লিকুইড হচ্ছে বড়, সুতরাং সেই জন্য এটা আমরা নেগেটিভ পাই। এবং যেহেতু এটা নেগেটিভ হয়ে যায় সুতরাং স্লোপটা তখন নেগেটিভ। সুতরাং স্টিমের গ্রাফের বেলায় তার মানে পানির ফেজ ডায়াগ্রামের মধ্যে কেবলমাত্র এই লাইনটা বাঁ দিকে বাঁকা হয়ে গেছে, অন্যান্য ক্ষেত্রে ডান দিকে বাঁকা হয়েছে। তো এটা একটু লক্ষণীয় বিষয়। আরেকটা জিনিস হলো যখন এই গ্রাফের মধ্যে আমরা বলেছি যে যখন এটা ইন্ডিকেট করতে হয় তখন ডেল্টা এস এর ভ্যালুটা আমার লাগে, ঠিক আছে। ডেল্টা এস যেহেতু আমরা সাধারণত মেজার করি না, ডেল্টা এইচটা লাগে, এবং ডেল্টা এস এর ভ্যালু মাঝে মাঝে সরাসরি দিয়ে দেয়, ঠিক আছে, যদি অ্যাভেলেবল থাকে অর্থাৎ ইকুইলিব্রিয়ার জন্য আলফা বিটা যেটাই ধরি না কেন। সো এই ধরনের ইকুইলিব্রিয়ার জন্য ডেল্টা এস ইউজুয়ালি গিভেন। যদি গিভেন না থাকে, যদি জানা না থাকে, তখন ডেল্টা এস বাই টি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিটারমিন করা হয়। সো দুইটা রুল আছে এটা ক্যালকুলেট করার জন্য। ট্রাউটন রুলস বলে একটা রুলস আছে, যে রুলটা বলে entropy of vaporization is for most element is constant, which is 21 calorie per degree mole, ঠিক আছে। এন্ট্রপি অফ ভেপোরাইজেশন মানে কি বলতেছি, তাহলে আমরা ভেপার ফেজ তার মানে লিকুইড টু গ্যাস ইকুইলিব্রিয়াম যদি হয় সেই সমস্ত ক্ষেত্রে ডেল্টা এইচ ভি বা ডেল্টা এইচ জি যেটা হয় সেটা ইউজুয়ালি 21 ক্যালোরি, 20 ক্যালোরি পার মোল কে, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে বলে ট্রাউটনস রুল। দিস ইজ আ রুল। রুল হওয়ার কারণে, ল না হওয়ার কারণে এই ইকুয়েশন গুলো এটা সাধারণত সব এলিমেন্ট ফলো করে না, কিছু কিছু এলিমেন্ট ফলো করে, ঠিক আছে। সুতরাং অঙ্ক করার সময় যদি বলে দেয় যে অ্যাসিউমিং দ্যাট দ্যাট পার্টিকুলার এলিমেন্ট ফলোস ট্রাউটন রুল, তার মানে ডেল্টা এস এর ভ্যালু তোমাকে দিল না, কিন্তু এটা ইনডাইরেক্টলি বলে দিল। যদি এটা কথা বলে থাকে তাহলে বয়লিং পয়েন্ট দেওয়া থাকলে তুমি বয়লিং পয়েন্ট দিয়ে সরি ডেল্টা এইচ না তো ইয়েস ডেল্টা এইচ বাই টিভি, ঠিক আছে। তো এই রেশিওটা ও সোজা কথা ডেল্টা এস জি ইজ ইকুয়াল টু। তো এটা যদি দেওয়া থাকে তাহলে তুমি
টিবি দিয়ে 21 কে যদি গুণ করো তাহলে তুমি ডেল্টা এইচ জি পেয়ে যাবা। আরেকটা রুল আছে সিমিলারলি রিচার্ডস রুল, এটা অনলি ফর এন্ট্রপি অফ ফিউশন, তার মানে সলিড টু লিকুইড ট্রান্সফরমেশন যদি হয় সেই সমস্ত ক্ষেত্রে বলছে ডেল্টা এস ফিউশন would be approximately equal to 9 joules per mole কে, এটা জুলসে, ঠিক আছে, এটা ক্যালোরিতে 21 ক্যালোরিতে, এটা জুলস, এটা হলো কি বলে এটাকে জুলসে, এটা তার মানে ডেল্টা এইচ অফ ফিউশন বাই টেম্পারেচার অফ মেল্টিং is equal to 9 joules per mole. সুতরাং তোমার যদি মেল্টিং পয়েন্ট জানা থাকে তাহলে তুমি এন্ট্রপি অফ ফিউশন হিট অফ ফিউশন ইজিলি ক্যালকুলেট করতে পারবা। তো এগেইন এটাও রিসার্চ রুল, এটাও রুল, তো এটা সব এলিমেন্ট ফলো করে না। ওকে, লাস্টলি আমরা যদি ট্রিপল পয়েন্টটা বের করি, ট্রিপল পয়েন্ট কোনটা আমরা বলেছি এখানে দিয়েছি, ইয়েস। তো এইখানে আলফা ফেজ, এটা হলো আলফা ফেজ, এটা হলো বিটার ফেজ এবং এটা হলো গামা ফেজ। এই তিনটা কেমিক্যাল পটেনশিয়াল সারফেস যখন একটা পার্টিকুলার পয়েন্টে মিট করে সেই পয়েন্টটাকে বলে ট্রিপল পয়েন্ট, ঠিক আছে। তো আমাদের যে নর্মাল যে ইকুয়েশন যেটা দেওয়া আছে, সো এই ধরনের লাইন, তো এই যে পয়েন্ট যেটা আছে যেখানে তিনটে ইকুইলিব্রিয়াম মিট করছে সেটাকেই বলে ট্রিপল পয়েন্ট। সো এট দ্য ট্রিপল পয়েন্ট থ্রি টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন মিট করছে, সলিড লিকুইড গ্যাস লিকুইড এবং সলিড গ্যাস সলিড গ্যাস সবগুলো মিট করে, এবং ফেজ ডায়াগ্রাম ক্যালকুলেট করতে গেলে পরে এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা তোমাকে ক্যালকুলেট করতেই হবে। তো এটা কিভাবে, রিয়েল ফেজ ডায়াগ্রামের মধ্যে অনেক ট্রিপল পয়েন্ট পাওয়া যায়, যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো কি বলে এটাকে অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল, সেই সমস্ত ক্ষেত্রে যেহেতু অনেক ফেজ থাকে সুতরাং একাধিক ট্রিপল পয়েন্ট পাওয়া যায়। নর্মালি জেনারেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেখানে একটা সলিড থাকে সেখানে একটা ট্রিপল পয়েন্ট পাওয়া যায় সলিড লিকুইড গ্যাসের মধ্যে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন এখানে দেওয়া আছে আয়রনের জন্য, আয়রনে আমরা জানি অনেকগুলো ফেজ পয়েন্ট আছে, দিস ইজ ডেল্টা ফেজ, লিকুইড ফেজ, গামা ফেজ, সো দিস ইজ ওয়ান ট্রিপল পয়েন্ট। এখানে আবার আরেকটা ট্রিপল পয়েন্ট আছে আলফা, গামা এবং এপসাইলন ফেজের জন্য, ঠিক আছে। সো বিভিন্ন ট্রিপল পয়েন্ট পাওয়া যেতে পারে ডিপেন্ডিং অন অ্যালোট্রপিক অর নট। কার্বন ডাইঅক্সাইডের ট্রিপল পয়েন্ট একটু ইন্টারেস্টিং। So this is solid, liquid, gas. This is our triple point. So triple point এর প্রেসারটা এখানে রিলেটিভলি হাই, 5.11 atmosphere, ঠিক আছে। টেম্পারেচার হলো -56.4। এখন 1 atmosphere লাইনটা হলো এইটা, ঠিক আছে। সো তার মানে এখন যদি আমি একটা ড্রাই আইসের টুকরা, ড্রাই আইস কাকে বলে? ড্রাই আইস হলো সলিড কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলে, ঠিক আছে। সো একটা ড্রাই আইস যদি আমি এখন টেবিলে রেখে দিই তাহলে কি হবে, যেহেতু 1 atmosphere, ড্রাই আইসটা সলিড থেকে সরাসরি গ্যাসিফাই হয়, এটা হলো -78.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অনেক লো টেম্পারেচার। তার মানে তুমি একটা সলিড কার্বন ডাইঅক্সাইড টুকরা রাখতে পারে, কন্টিনিউয়াসলি সে সলিড থেকে গ্যাস ফেজে ইভাপোরেট করতে থাকবে, যার জন্য যত ধরনের স্ট্রেস প্রোগ্রাম হয়, স্ট্রেস প্রোগ্রামের মধ্যে যে এত ফিউম থাকে, সাদা ধোঁয়া যেগুলো তৈরি হয়, অল মেড অফ ড্রাই আইস, কিছুই করতে হয় না, তুমি ড্রাই আইস গুলো স্টেজের মধ্যে রেখে দিলেই হবে, ঠিক হোয়াইট স্মোক জেনারেট করবে, ঠিক আছে। তো পরীক্ষায় মাঝে মাঝে আসে একটা কোয়েশ্চেন, কার্বন ডাইঅক্সাইডের এই রিলেটেড অঙ্ক আছে এবং তার সাথে বলা হয় এক্সপ্লেন হোয়াই, ঠিক আছে, সলিড কার্বন ডাইঅক্সাইড evaporates directly rather than melt first, ঠিক আছে। নরমালি কি হয়, নরমালি যে কোনো ম্যাটেরিয়াল যখন আমরা টেম্পারেচার বাড়াই তখন সলিড ফেজ থেকে আগে লিকুইড ফেজ হয়, তারপরে গ্যাস ফেজ হয়, তার মানে আগে মেল্ট করে তারপরে বয়েল করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সলিড কার্বন ডাইঅক্সাইড সলিড থেকে সরাসরি গ্যাস হচ্ছে, লিকুইডের ফেজের মধ্যে যাচ্ছেই না, ঠিক আছে। সো সলিড কার্বন ডাইঅক্সাইড কখনো আগে লিকুইড হয় না তারপরে গ্যাস হয় না, সলিড কার্বন ডাইঅক্সাইড সরাসরি গ্যাস হয়। সেটা কেন হয় সেটা কোশ্চেনটার আনসার করতে বলা হয়, তখন তোমাকে এই ফেজ ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করতে হবে যে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার যেটা, যেখানে তিনটা ফেজ কোএক্সিস্ট করে, সেটা হলো 5.11 অ্যাটমসফিয়ারিক প্রেসারে, কিন্তু 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে যে আইসোথার্মাল লাইন যেটা আছে সেই আইসোথার্মাল লাইন লিকুইড ফেজ কাট করে না, যেহেতু লিকুইড ফেজের ভিতর দিয়ে যায় না সুতরাং এটা সরাসরি সলিড থেকে গ্যাস ফেজে ট্রান্সফার করে। ওকে।
সো ট্রিপল পয়েন্টটা তাহলে বের করতে গেলে আমাদের কি করতে হবে? বের করতে গেলে পরে যেহেতু ট্রিপল পয়েন্ট দিয়ে 3টা লাইনই যায়, তো যে কোনো 2টা লাইনের ইকুয়েশন যদি জানি তাহলে পরে আমরা 2টা লাইনকে ইকুয়েট করে আমরা ট্রিপল পয়েন্ট বের করতে পারি। তো এখানে আমরা যেহেতু গ্যাস ফেজের ইকুয়েশনটা আমরা রিলেটিভলি সিম্পল, আমরা সেটা ধরবো। সো আমাদের এইটার ইকুয়েশন জেনারেট করব এবং এইটার ইকুয়েশন জেনারেট করব, তবে দুটাকে কোরিলেট করব। সো লিকুইড গ্যাস এবং সলিড গ্যাস সেই দুইটা যদি আমরা বের করি, তো মনে আছে যে আমরা ক্লাপেরন ইকুয়েশনের ইন্টিগ্রেটেড ফর্ম যেটা আছে সেটা এই ধরনের একটা ইকুয়েশন আছে। সো প্রেসার লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়ামের জন্য যদি কনসিডার করি তাহলে এখানে জি দিয়ে সেটা ইন্ডিকেট করছি ফাইনাল ফেজ। P of G is equal to একটা কনস্ট্যান্ট A of G exponential minus delta H of G, তার মানে হিট অফ ইভাপোরেশন ডিভাইড বাই RT। আর সলিড টু গ্যাস যদি করি তাহলে এটা সলিডের জন্য সলিড S হলো সাবলিমেশন ইন্ডিকেট করছে। সো P of S is equal to A of S into exponential of delta minus delta H হিট অফ সাবলিমেশন বাই RT। ঠিক আছে, সো এই দুইটা ইকুয়েশন আমাকে যদি এটা ইকুয়েট করি, যেহেতু এই টেম্পারেচারের মধ্যে এটা হলো ট্রিপল পয়েন্ট প্রেসার যদি ধরি, এটাও ট্রিপল পয়েন্ট প্রেসার যদি ধরি, এটাও ট্রিপল পয়েন্ট টেম্পারেচার যদি ধরি, এখানে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার যদি ধরি, তাহলে এই দুইটা ইকুয়েশন ইকুয়েট করলে ডান দিকে সমান করলে পরে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে তাই করেছি। তো এই ডান দিকের টার্মটা বা ডান দিকের টার্ম সমান করলাম, এখানে ট্রিপল পয়েন্ট আছে, তো দুইটা ট্রিপল পয়েন্ট একসাথে করলে পরে ওকে ম্যানিপুলেশন ইউ নো ভেরি ওয়েল, তার মানে এটাকে লগ নিলে পরে এই ব্যাপারটা বেরিয়ে যাবে। সো ট্রিপল পয়েন্ট টেম্পারেচার তুমি পেলা, তারপরে এই ট্রিপল পয়েন্ট টেম্পারেচারটা এই দুইটা ইকুয়েশনে যে কোনো একটা ইকুয়েশনে যদি এখানে বসিয়ে দাও তাহলে এই পিটা পেয়ে যাবা। সো ট্রিপল পয়েন্ট প্রেসার। সো দিস আর দ্য ইকুয়েশন ফর ট্রিপল পয়েন্ট টেম্পারেচার এন্ড ট্রিপল পয়েন্ট প্রেসার। তো ফাইনালি আমরা একটা অঙ্ক করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো অঙ্কটা হলো কনস্ট্রাক্ট দ্য ফেজ ডায়াগ্রাম ফর পিওর সিলিকন ইউজিং দ্য ফলোইং ইনফরমেশন। কি আছে? মেল্টিং পয়েন্ট দেওয়া আছে, বয়লিং টেম্পারেচার দেওয়া আছে, হিট অফ ফিউশন দেওয়া আছে, হিট অফ বয়লিং দেওয়া আছে, তার মানে হিট অফ ইভাপোরেশন দেওয়া আছে। তাহলে আমাদের যে ইকুয়েশন যেটা গ্রাফ যেটা আছে, সো দিস ইজ দ্য গ্রাফ। ঠিক আছে, তো এই গ্রাফটা আমাদের জেনারেট করতে হবে, তার মানে আমাদের 3টা ইকুয়েশন 3টা লাইনের ইকুয়েশন বানাতে হবে, তাহলে হয়ে গেল। সো 3টা লাইনের ইকুয়েশন বানাতে গেলে পরে ওকে, ফার্স্টে আমরা কোনটা ধরেছি? লিকুইড গ্যাস লাইন। সো এই লাইনের ইকুয়েশন আমরা জেনারেট করব ফার্স্টে। যেহেতু এটা লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়াম, সো ক্লাপেরন ইকুয়েশন আমরা বের করতে পারি। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন, গ্যাস জি দিয়ে আমরা লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়াম কথা ইন্ডিকেট করছি। ওকে, সো এখন এই ইকুয়েশনটা হলো এটার ইকুয়েশন, কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট আছে যার ভ্যালু আমি জানি না। ডেল্টা এ জি আমরা এখানে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই ভ্যালুটা আমাকে আগে বের করতে হবে। তো এই ভ্যালুটা বের করার জন্য আমরা এই ভ্যালুটা উল্টে দিলাম, এটা সমান এই পাশে নিলাম, এটা এই পাশে নিলাম, তার মানে এই টার্মটা দিয়ে ভাগ করলাম এটাকে, সেটা এখানে চলে গেলে ভাগ করলে এটা প্লাস হয়ে যাবে। তো আমাদের ইকুয়েশন যেটা আসতেছে AG is equal to PG into exponential of plus delta AG by T, এবং যেহেতু এখানে জি ধরা আছে একটু একটু চেঞ্জ করে দিয়েছি, P নর্মাল বয়লিং মানে টেম্পারেচার এটা হবে, এটা হলো বয়লিং লাইন। সো বয়লিং পয়েন্ট হবে এটা, আর এটা হলো বয়লিং পয়েন্ট। আমরা জাস্ট এই পয়েন্ট বয়লিং পয়েন্ট যেটা আছে, যেটা দেওয়া আছে, তো এই পয়েন্টটা এখানে নিয়ে আমরা এই কনস্ট্যান্টটা ক্যালকুলেট করবো। তার মানে এই লাইনটা একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেই পয়েন্টটা বসিয়ে নিয়ে আমরা এই কনস্ট্যান্টটা বের করবো। সে কোন পয়েন্টটা বসালাম সেটা হলো নর্মাল বয়লিং পয়েন্ট। সো দিস ওয়ান টেম্পারেচার, প্রেসার কত হবে? প্রেসার হবে 1 অ্যাটমসফিয়ার, তাই তো, যেহেতু নর্মাল বয়লিং পয়েন্ট। তো 1 অ্যাটমসফিয়ার বসালাম, ডেল্টা এজ এর ভ্যালু দেওয়া আছে 297,000 জুলস হবে, কিলো জুল, যেহেতু 8.314 জুলস দিলাম, এবং 2750, দিস ইজ অলরেডি গিভেন। সেই ভ্যালুগুলো সব ক্যালকুলেট করলে আমরা পাবো হলো এজ এর ভ্যালু 4.38। এগুলো সবই কনস্ট্যান্ট, কাটাকাটি যাবে, শুধুমাত্র এই ইউনিটটা থাকবে 1 অ্যাটমসফিয়ার ইউনিট। সো 4.38 into 5 অ্যাটমসফিয়ার। এখন এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে আমাদের ইকুয়েশনটা জেনারেট হয়ে যাবে। সো ইকুয়েশনটা হলো PG is equal to 4.3 into 5 অ্যাটমসফিয়ার এক্সপোনেনশিয়াল অফ মাইনাস জি এর ভ্যালু বসিয়ে দিয়েছি 297,000 8.314 টেম্পারেচার। সো এর ইকুয়েশন আমাদের হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড লাইন যেটা সলিড লিকুইড লাইন সেটা বের করবো, মেল্টিং পয়েন্ট লাইন।
এখন এখানে আমরা একটা অ্যাজাম্পশন দিচ্ছি, যেহেতু আমাদের ডাটা ইনসাফিসিয়েন্ট, সেই জন্য আমরা এখানে একটা অ্যাজাম্পশন করছি। অ্যাজাম্পশনটা হলো এই যে এখানে যে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার যেটা আছে, বা সোজা ভাষায় ট্রিপল পয়েন্টের যে পয়েন্টটা এবং মেল্টিং পয়েন্টের যে পয়েন্ট, এই দুইটা পয়েন্ট খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। এটা 1 অ্যাটমসফিয়ারের কাছাকাছি কোনো একটা পয়েন্ট ট্রিপল পয়েন্টটা হয়ে থাকে, ঠিক আছে। সুতরাং যেহেতু খুবই কাছাকাছি কোনো টেম্পারেচার, সুতরাং আমরা এই যে লাইনটা আছে সলিড লিকুইড লাইনটা, লেট আস অ্যাসিউম ইট ইজ স্ট্রেট লাইন। এই জায়গাটার মধ্যে খুব একটা স্লোপের চেঞ্জ হচ্ছে না, যেহেতু স্লোপ ইউজুয়ালি এগুলো খুবই কম স্লোপ হয়। কেন কম স্লোপ হয়? বিকজ এটা স্লোপটা মানে হলো ডেল্টা ভি যেটা ছিল ভি অফ লিকুইড মাইনাস ভি অফ সলিড। আমরা বলেছি সলিড এবং লিকুইডের মোলার ভলিউম গুলো খুব কাছাকাছি হয়, যার কারণে এই ভ্যালুটাও খুবই কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0, যার কারণে এটা আমরা স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করলাম। আর স্ট্রেট লাইন হিসেবে যদি চিন্তা করি তাহলে পরে মেল্টিং পয়েন্ট আমাদের অলরেডি গিভেন, so we can assume that melting point is equal to triple point temperature. So এই পয়েন্ট টেম্পারেচার এবং মেল্টিং পয়েন্ট দুইটা খুবই কাছাকাছি, একদম কাছাকাছি হিসেবে আমরা ট্রিট করতে পারি। এটা যদি মেল্টিং পয়েন্টের লাইন হয়, ট্রিপল পয়েন্টের লাইনটা হয়তো এরকম কোনো একটা জায়গায় হবে, যে দুইটা পয়েন্টের মধ্যে খুবই কম। তো আমরা ভার্চুয়ালি এই দুইটা পয়েন্টকে আমরা সেম ধরে নিয়ে অ্যাসিউম করতে পারি। তো এটা যদি অ্যাসিউম করি তাইলে পরে আমাদের কি দাঁড়ালো, সেটা হলো যে আমরা ট্রিপল পয়েন্ট টেম্পারেচার পেয়ে গেলাম। ট্রিপল পয়েন্ট টেম্পারেচার যেহেতু পেয়ে গেছি, সুতরাং আমাদের এই ইকুয়েশনে, এটা হলো দিস লাইনের ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে আমার ট্রিপল পয়েন্ট টেম্পারেচার যদি এটাকে ট্রিট করি তাহলে এটা হয়ে যাবে ট্রিপল পয়েন্ট প্রেসার। সো আমরা ট্রিপল পয়েন্ট প্রেসার এখানে বের করে ফেললাম, ঠিক আছে। সো আমরা তাহলে কি কি পেলাম? ট্রিপল পয়েন্টের লোকেশন পেয়ে গেছি, আমরা টেম্পারেচার প্রেসার দুইটাই জানি, মেল্টিং পয়েন্ট জানি, বয়লিং পয়েন্ট জানি। সো এই তিনটা পয়েন্টস আমরা পেলাম, আমরা আগে তিনটা পয়েন্ট বসাই, ঠিক আছে। আমরা এখানে কি করলাম, ট্রিপল পয়েন্টের টেম্পারেচার প্রেসার জানি, সো ও পয়েন্ট লোকেট করলাম। মেল্টিং পয়েন্ট 1 অ্যাটমসফিয়ার প্রেসারে মেল্টিং পয়েন্ট দেওয়া আছে, সো এই পয়েন্ট লোকেট করতে পারি। 1 অ্যাটমসফিয়ারে বয়লিং পয়েন্ট দেওয়া আছে, সো বি লোকেট করলাম। তো তারপরে আমরা লাইনগুলোকে স্ট্রেট লাইন হিসেবে যোগ করলাম, যদিও আমরা জানি এটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন না, কিন্তু ফর দিস কেস যেহেতু আদার ইনফরমেশন ইজ নট গিভেন, আমরা এটাকে জাস্ট সিম্পলি স্ট্রেট লাইন হিসেবে ট্রিট করলাম, ঠিক আছে। সো আমরা ও এম ও বি এই দুইটা লাইন ডিনোট করতে পেরেছি। এখন আমাদের লাগবে হলো সলিড গ্যাসের ইকুইলিব্রিয়াম লাইন যেটা আছে এটা, সো এইটার ইকুয়েশন লাগবে এবং এই লাইনটা ড্র করতে হবে। তো এটা করতে গেলে পরে আমাদের এই লাইনের ইকুয়েশন যেটা হলো, এটা কি হলো, সলিড গ্যাস ইকুইলিব্রিয়াম। সলিড গ্যাস ইকুইলিব্রিয়ামের জন্য আমরা আবার ক্লেসের-ক্ল্যাপেরন ইকুয়েশনের ইন্ডিকেটেড ফর্ম বসালাম, সাবলিমেশন, এস দিয়ে সাবলিমেশন ইন্ডিকেট করছে। তো পি অফ এস ইজ ইকুয়াল টু এ অফ এস এক্সপোনেনশিয়াল ডেল্টা এইচ অফ এস উইথ মাইনাস সাইন। সো হিট অফ সাবলিমেশন এখানে দেখানো হলো। এগেন এ এস আমি জানি না, এস বের করতে হবে। তো এস কে বাইরে নিলাম, ঠিক আছে। তো এস সমান সমান আমরা এখানে পেলাম হলো পি ইন্টু এক্সপোনেনশিয়াল অফ প্লাস সাইন সহ এই ডান দিকের নামটা। এখন এই ইকুয়েশনটা জন্য আমাদের একটা রেফারেন্স পয়েন্ট লাগবে। রেফারেন্স পয়েন্ট আমরা ইজিলি এই পয়েন্টটা নিতে পারি, কারণ এই লাইনটা ট্রিপল পয়েন্ট দিয়েও যায়। যেহেতু ট্রিপল পয়েন্ট দিয়েও যায়, শুধু ট্রিপল পয়েন্টের কম্পোজিশনটা আমরা দেই। তো ট্রিপল পয়েন্টের টেম্পারেচার, ট্রিপল পয়েন্টের প্রেসার আমি বসালাম, বসিয়ে নিয়ে আমরা এস ক্যালকুলেট করলাম। এস জানা হয়ে গেলে পরে এখন আমরা এই ফর্মুলার মধ্যে এস বসিয়ে নিয়ে পিএস এর জেনারেল ইকুয়েশন পেয়ে গেলাম। সো পিএস ইজ ইকুয়াল টু এই কনস্ট্যান্ট ইনটু ডেল্টা এস। ও বাই দ্য ওয়ে, ডেল্টা এস আমাদের দেওয়া নেই। ডেল্টা এসটা কি করে ক্যালকুলেট করব? ডেল্টা এস অফ সাবলিমেশন, heat of sublimation will be equal to heat of fusion plus heat of melting সব সময়। any transformation এর জন্য, মানে any material system এর জন্য heat of sublimation would be equal to heat of fusion and heat of evaporation এর যোগফল। সো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা এটা যোগ করে বের করেছি C47। সো এটা এখানে বসিয়েছি, ওকে। সো আমরা তাহলে এই লাইনের জন্য এই ইকুয়েশনটা জেনারেট করলাম। এখন এই লাইনটা আমরা আঁকবো কি করে? এই লাইনটা আঁকতে গেলে বলে নরমালি যেটা করি আমরা, any temperature will select any temperature। আমরা 1000 সিলেক্ট করতে পারতাম, মানে ওর পরে যে কোনো একটা টেম্পারেচার। আমরা 1500 সিলেক্ট করতে পারতাম, এনি টেম্পারেচার সিলেক্ট করতে পারতাম। আমরা এখানে 500 সিলেক্ট করেছি। তো তারপরে যেটা করেছি, এই টির মধ্যে 500 বসিয়েছি, তাহলে পরে পি কত হয় সেটা ক্যালকুলেট করেছি, ঠিক আছে। সো পি কত হয় সেটা ক্যালকুলেট করেছি, 1.21 ঠিকই আছে, শুধুমাত্র টেম্পারেচার জায়গায় 500 বসিয়েছি। সো পি পাওয়া গেল 1.61 × 29, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট পি। সো এই পয়েন্ট পিটা আমরা জেনারেট করলাম এইভাবে। সো ইকুয়েশনের মধ্যে যে কোনো টেম্পারেচার সিলেক্ট করে, এটা 1000 হতে পারতো,
700 হতে পারে, 500 হতে পারে, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা পয়েন্ট। তো এই পয়েন্টটা টেম্পারেচার বসিয়ে নিয়ে আমরা পি বের করলাম। সো পয়েন্ট পি অফ টেম্পারেচার এন্ড প্রেসার সেটা জানলাম। এখন এইটা ডায়াগ্রামের মধ্যে এই পয়েন্টটা লোকেট করে জাস্ট এটা লাইন জয়েন করে দিলাম, ও আর পি জয়েন করলে পরে আমাদের সলিড গ্যাস ইকুইলিব্রিয়াম লাইন পেয়ে গেলাম। সো দ্যাটস হাউ উই ক্যান কনস্ট্রাক্ট ফেজ ডায়াগ্রাম ফর পিওর সাবস্টেন্স। ঠিক আছে, ইউনারি ফেজ ডায়াগ্রাম আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যে প্রবলেমস এর মধ্যে ফেজ ডায়াগ্রাম ফর ওয়াটারের সিমিলার কাইন্ড অফ একটা অঙ্ক আছে, ওটা দেখবে। ওকে, তাহলে প্রথম ক্লাসটা আমরা মোটামুটি এখানেই শেষ করি, স্টপ শেয়ার করি। তো আমরা প্রথম ক্লাসে যেটা আমরা দেখলাম সেটা হলো যে ইউনারি ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করার জন্য কিভাবে, কি ধরনের প্রসেস, এই ধরনের মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা গত ক্লাসে শেষে আমরা বলেছিলাম যে ইউনারি ফেজ ডায়াগ্রামের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো বেসিক্যালি টু ফেজ লাইন। সো টু ফেজ ইকুইলিব্রিয়ার জন্য আমাদের লাইনগুলো তৈরি করতে হবে। সো টু ফেজ ইকুইলিব্রিয়ার জন্য আমাদের ইকুয়েশন ডেভেলপ করতে হবে, এবং এই ইকুয়েশনটা ডেভেলপ করি আমরা সাধারণত কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামের মধ্যে বলা আছে মিউ আলফা ইজ ইকুয়াল টু মিউ বিটা। সুতরাং সেইটা ধরে আমরা প্রতিটা ফেজের জন্য মিউর জন্য ইকুয়েশন ডেভেলপ করেছি। আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু জি ফর ইউনারি সিস্টেম, সো জি ইজ ইকুয়াল টু মাইনাস এইচডিটি প্লাস ভিডিপি। সো ওইখান থেকে আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করলাম ফর আলফা টু বিটা ইকুইলিব্রিয়াম, এবং সেই ইকুয়েশনটার মধ্যে ডিপির সাথে ডিটির একটা রিলেশন, সো ডিফারেন্সিয়াল ফর্মের একটা রিলেশন, এবং এইটাকে আমরা বলেছি দিস ইজ দ্য ক্ল্যাপেরিয়ন ইকুয়েশন। ঠিক আছে, ইট উইল ইন্ডিকেট দ্য ইকুইলিব্রিয়াম বিটুইন এনি টু ফেজ ডিফারেন্সিয়াল ফর্মে। ঠিক আছে, এরপর আমরা বললাম যে এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি at different temperature and different pressure, তাহলে পরে আমরা ওই লাইনগুলো জেনারেট করতে পারবো। ফর ইকুইলিব্রিয়াম কন্টেইনিং গ্যাস ফেজ সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে মডিফাই করেছি, মডিফাই করে ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন জেনারেট করেছি। এবং মডিফিকেশনের সময় আমরা তিনটা অ্যাজাম্পশন করেছিলাম। নাম্বার 1 অ্যাজাম্পশন ছিল হলো যে ডেল্টা এইচ কে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, সো ইন্ডিকেশনের বাইরে নিয়ে আসতে পারবো। তারপর আমরা বলছি যে গ্যাস ফেজের ভলিউম সলিড ফেজের বা কনডেন্স ফেজের ভলিউম হচ্ছে অনেক বেশি, সুতরাং কনডেন্স ফেজের ভলিউমটাকে আমরা ইগনোর করতে পারি। সো ভলিউম চেঞ্জ উড বি ইকুয়াল টু ভলিউম অফ গ্যাস ফেজ, সেটা ধরতে পারি। এবং 3 নম্বর শর্ত যেটা ছিল সেটা হলো গ্যাস ফেজ যেটা আমরা এখানে কনসিডার করছি ফর দ্য ইকুইলিব্রিয়াম, সেই গ্যাস ফেজটা ক্যান বি কনসিডার অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস। সুতরাং আমরা পি ভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো তিনটা অ্যাজাম্পশনস ধরে আমরা ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন জেনারেট করেছি, এবং এই ক্লাসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে তারপরে আমরা ফাইনালি ট্রিপল পয়েন্টটা বের করলাম, এবং লাস্টলি আমরা কি করে একটা ইউনারি ফেজ ডায়াগ্রাম আলটিমেটলি ড্র করে সেটার একটা এক্সাম্পল আমরা দেখি। So that is our this lecture. আমরা এখন বাজে আমার ঘড়িতে 10টা 3, সো আমরা 10টা 10-এ আবার আসবো। ঠিক আছে, আমরা একটা ব্রেক নিচ্ছি।